আশা করি তোমরা সবাই ভালো আছো। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান গত ভিডিওতে আমি অ্যামোনিয়া গ্যাস এবং তার প্রস্তুতি, রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, ব্যবহার, শনাক্তকরণ নিয়ে আলোচনা করেছি। আজকে যে গ্যাস, তার প্রস্তুতি, তার রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম, ব্যবহার নিয়ে আমি আলোচনা করতে চলেছি। সেই গ্যাসটি সম্পর্কে তোমরা অনেকেই তার নাম এমনকি সংকেতও জানো। যারা অল্প স্বল্প পড়াশোনা করেছে তারাও নাম, সংকেত এবং তার একটা বিশেষ ধর্মও জানে, তার গন্ধ সম্পর্কে। কেন না, এর এই বিশেষ গন্ধটা কিন্তু আমরা সচরাচর যে কোনো সময় বলে থাকি, কে ছাড়লি রে H2S, টেকা যাচ্ছে না, বন্ধ কর, নিজেকে সামলা। তো সেই H2S যার বিশেষ গন্ধ হচ্ছে পচা ডিমের গন্ধযুক্ত, সেই গ্যাস নিয়েই আমি আজকের আলোচনা করব, যার রাসায়নিক নাম হাইড্রোজেন সালফাইড, সংকেত H2S গ্যাস। একটা ভৌত ধর্ম অবশ্যই তোমরা জানো, পচা ডিমের গন্ধযুক্ত একটি গ্যাস। এখন এই H2S গ্যাস প্রকৃতিতেও পাওয়া যায়। কোথায় উৎপন্ন হয়? আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় উষ্ণ প্রস্রবণের কাছাকাছি অঞ্চলে এই গ্যাসের গন্ধ কিন্তু পাওয়া যায়। আর না, সালফার ঘটিত জৈব যৌগ তার পচন ঘটলে এই H2S গ্যাস উৎপন্ন হয় সালফার ডাইঅক্সাইডের সঙ্গে। সুতরাং এই H2S গ্যাস, তার বৈশিষ্ট্যগুলো অল্প স্বল্প জানলেও আমাদের কিন্তু এখানে আমি আজকে তোমাদের সামনে তুলে ধরব তার প্রস্তুতি, তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম, তার ব্যবহার, তার শনাক্তকরণ। এক এক করে এগোচ্ছি। H2S গ্যাসের পরীক্ষাগার প্রস্তুতি কি করে করা হয়ে থাকে। দেখো, পরীক্ষাগার প্রস্তুতি করতে গেলে যে রাসায়নিক দ্রব্য লাগে, সহজলভ্য রাসায়নিক দ্রব্য, সেটা নিয়ে আমরা পরীক্ষাগারে প্রস্তুত করে থাকি H2S গ্যাস। সেটা কি? রাসায়নিক দ্রব্য হলো ফেরাস সালফাইড। সালফাইড ঘটিত একটি আয়রনের লবণ আর লঘু সালফিউরিক অ্যাসিড। তাহলে দুটো রাসায়নিক দ্রব্য লাগে, ফেরাস সালফাইড আর লঘু সালফিউরিক অ্যাসিড। গাঢ় সালফিউরিক অ্যাসিড নয়, লঘু সালফিউরিক অ্যাসিডকে জল দিয়ে তাকে লঘু করা হয়েছে, লঘু সালফিউরিক অ্যাসিড। কি করে এদের মধ্যে বিক্রিয়া সম্পন্ন হয়? না, এদের জন্য কোনরূপ তাপমাত্রার প্রয়োজন হয় না। ঘরের সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইড আর লঘু সালফিউরিক অ্যাসিড পরস্পর সংস্পর্শে এলে দ্রুত বিক্রিয়া সংঘটিত হয় এবং H2S গ্যাস আমরা পেয়ে থাকি। রাসায়নিক বিক্রিয়া কি বিক্রিয়া ঘটে এদের মধ্যে? ফেরাস সালফাইড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি বিক্রিয়া সম্পন্ন হয়? না, ফেরাস সালফাইড লঘু সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে বিক্রিয়া শুরু হয় এবং উৎপন্ন হয় ফেরাস সালফেট প্লাস H2S গ্যাস। ফেরাস সালফেট এবং H2S গ্যাস উৎপন্ন হয়। সমতা হয়ে আছে, একে আর সমতা করার প্রয়োজন নেই। তাহলে ফেরাস সালফাইড FeS H2S এর সঙ্গে বিক্রিয়া করে ফেরাস সালফেট আর H2S গ্যাস উৎপন্ন হয়। সাধারণ উষ্ণতা কোনো তাপ লাগে না। এই গ্যাস উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সালফিউরিক অ্যাসিডে যদি জলীয় দ্রবণ ছিল, এই গ্যাসের সঙ্গে কিছু পরিমাণ জলীয় বাষ্প মিশে থাকে। তাই জলীয় বাষ্প শুষ্ক করার জন্য জল শোষককারী পদার্থ হিসাবে ফসফরাস পেন্টাক্সাইড কে ব্যবহার করা হয়, P2O5। শুষ্ককরণ কিভাবে করা হয়? উৎপন্ন আর্দ্র H2S গ্যাসকে ফসফরাস পেন্টাক্সাইড, কঠিন ফসফরাস পেন্টাক্সাইডের ভিতর দিয়ে চালনা করে জলীয় বাষ্প শোষণ করে নেওয়া হয়। ফসফরাস পেন্টাক্সাইড একটি জলীয় বাষ্প শোষককারী পদার্থ। উৎপন্ন এবার তাহলে জলীয় বাষ্প নেই, শুষ্ক H2S, তাকে গ্যাস জারে সংগ্রহ করা হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা। বায়ুর
ঊর্ধ্ব অপসারণ। কেন না এইচটুএস গ্যাস বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী, বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী হওয়ায় এইচটুএস গ্যাসকে বায়ুর ঊর্ধ্ব অপসারণ দ্বারা, অর্থাৎ গ্যাস জারকে যদি আমরা সোজাসুজি বসাই, এইচটুএস গ্যাস নিচে সঞ্চিত হবে আর বায়ু উপর দিয়ে অপসারিত হবে। এখানে পরীক্ষাগারে প্রস্তুতির একটা যান্ত্রিক অ্যারেঞ্জমেন্ট দেখিয়েছি, যা বললাম সেটাকে সংক্ষেপে বলি কি কি যন্ত্রপাতি লাগে। পরীক্ষাতে এত বর্ণনা থাকে না, কিন্তু এই জিনিসটা যদি মাথায় রাখো তোমরা, বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো একটা বোতল নেওয়া হয়েছে, কি বলে উলফ বোতল। উলফ বোতল কি না, যার দুটো মুখ থাকে। আর বোতলের সাথে একটা মুখ থাকে জানি, কিন্তু উলফ বোতলের দুটো মুখ থাকে। একটা মুখ দিয়ে দীর্ঘ নল ফানেল বায়ু বিরুদ্ধভাবে আটকানো থাকে, আর একটি মুখে নির্গম নল থাকে। আগে থেকে এর মধ্যে নিয়ে নেওয়া হয় ফেরাস সালফাইড। এই ফেরাস সালফাইড ফাঁকা পাত্রে, শুষ্ক পাত্রে ফেরাস সালফাইড নেওয়া হয় এবং এই দীর্ঘনল ফানেল দিয়ে লঘু সালফিউরিক অ্যাসিড এখান থেকে ঢালা হয়। নির্গম নলটা কার ভেতর দিয়ে গিয়েছে? একটা ইউ আকৃতির টিউবের ভেতর থাকে ফসফরাস পেন্টাক্সাইড। কি কাজে লাগে? এই শুষ্ককরণে ফসফরাস পেন্টাক্সাইড যান্ত্রিক অ্যারেঞ্জমেন্টটা বলছি। এখান থেকে আবার একটা নির্গমন নল গিয়ে গ্যাস জার সোজাসুজি বসানো আছে, কি গ্যাস জার থাকে। তাহলে ফেরাস সালফেট এখানে আছে, লঘু সালফেট যোগ করার সঙ্গে সঙ্গে কোনো তাপমাত্রার প্রয়োজন হচ্ছে না। লঘু সালফেট যোগ করার সঙ্গে সঙ্গে ফেরাস সালফেটের সঙ্গে লঘু সালফেটের বিক্রিয়ায় H2S গ্যাস উৎপন্ন হবে। গ্যাসটা উৎপন্ন হয়ে এবং তার সঙ্গে কিছু জলীয় বাষ্প মিশে থাকবে। গ্যাসটি এই নির্গম নল দিয়ে বেরিয়ে আসবে, যাতে আর্দ্র H2S মানে কি জলীয় বাষ্প মিশে আছে, সেই ফসফরাস পেন্টাক্সাইডের ভিতর দিয়ে যখন H2S যাবে, আর্দ্র H2S, ওখান থেকে ফসফরাস পেন্টাক্সাইড জলটাকে H2O কে শোষণ করে নেবে, নিয়ে এইবার এইখান থেকে নির্গম নল দিয়ে, এখান থেকে আর্দ্র, এখান থেকে বেরোবে শুষ্ক H2S। সে এইভাবে নির্গম নল থেকে বেরিয়ে এই গ্যাস জারে আসবে এবং গ্যাস জারে আগে বায়ু ছিল, সেই বায়ু যেহেতু H2S এর চেয়ে হালকা, বায়ু বেরিয়ে যাবে, H2S এখানে সঞ্চিত হবে। এখন পাত্র তো খোলা হয়ে আছে, কখন H2S পূর্ণ হলো আমরা কি করে বুঝবো? H2S যে ভর্তি হয়ে গেছে গ্যাস জারে আমরা বুঝবো কি করে? না এখানে কি করা হয় না, লেড অ্যাসিটেট, এক জৈব অ্যাসিডের লেড মানে সীসার এক লবণ, লেড অ্যাসিটেট CH3COO2Pb, এর নাম হচ্ছে লেড অ্যাসিটেট। লেড অ্যাসিটেট একটি জৈব লবণ। এতে ফিল্টার কাগজ ডুবিয়ে নিয়ে, দ্রবণে ডুবিয়ে নিয়ে যদি এর মুখে ধরা হয়, যদি দেখা যায় যে লেড অ্যাসিডের সিক্ত ওই ফিল্টার কাগজটি কালো বর্ণ ধারণ করেছে, বুঝতে হবে এই মুখ পর্যন্ত H2S পৌঁছে গেছে। কেননা H2S এই লেড অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লেড সালফাইড তৈরি করে কালো বর্ণের, যা ওই কাগজের উপর কালো আস্তরণ তৈরি করে। বুঝতে হবে পাত্রটি পূর্ণ হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম পাত্র পূর্ণ হয়ে গেলে কি করে আমরা তাকে বুঝবো যে পাত্রটি পূর্ণ হয়ে গেছে? লেড অ্যাসিডের দ্রবণ দিয়ে আমরা পরীক্ষা করি। এরপর আরেকটি যান্ত্রিক অ্যারেঞ্জমেন্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে, সেটা কি লেখা আছে দেখো, কিপ যন্ত্র। কিপ যন্ত্র দেওয়া লেখা আছে এখানে। এটা বিশেষ, এটা দেখবে তোমরা অনেকেই অনেক ল্যাবরেটরিতে দেখবে, কোনো কিছু ল্যাব দেখাতে গেলে এই যন্ত্রটা দেখিয়ে ফেলে। তিনটে গোল কাঁচের পাত্র পরপর সাজানো, তার উপরে এর একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, এর নাম হচ্ছে কিপ যন্ত্র। এখানে কি তৈরি করা হয়? H2S। স্যার এখানে হলো, এটা কি প্রয়োজন পড়লো না, এই যন্ত্রটাতে প্রয়োজন মতো এবং নিরবিচ্ছিন্নভাবে H2S গ্যাস তৈরি করা হয়। কি কাজে লাগে না, রাসায়নাগারে, অর্থাৎ রাসায়নিক পরীক্ষাগারে H2S গ্যাস একটি বিজারক গ্যাস হয়। বেশ কিছু আইডেন্টিফিকেশনে H2S গ্যাস পাস করাতে হয়, তৎক্ষণাৎ H2S গ্যাস দরকার। এখানে তো গ্যাস জার থেকে সব সময় নেওয়া যায় না, সমস্যা হয়। তাতে গ্যাস সঞ্চিত হয়ে আছে, দ্রুত যাতে আমরা প্রয়োজন মতো H2S গ্যাস দিতে পারি, এই কিপ যন্ত্রের সাহায্যে কিন্তু আমরা প্রয়োজন মতো নিরবিচ্ছিন্ন H2S গ্যাস উৎপন্ন হয় এবং সেটা আমরা চালনা করতে পারি অন্য কোনো দ্রবণের ভেতর দিয়ে। একটু বলে নিই,
এই পাত্রটা হচ্ছে আলাদা একটি কাঁচের পাত্র, এইরূপ তার দীর্ঘ নল থাকে, তার উপরে বায়ু নিরুদ্ধভাবে একটা বাঁকানো দীর্ঘ নল ফানেল থাকে। এইবার এই দুটো কাঁচের তৈরি পাত্র, তার ভেতরে এই নলটা প্রবেশ করানো হয়। এখানে তার আগে থেকে ফেরাস সালফাইড, কিট যন্ত্রেও কিন্তু একই রাসায়নিক দ্রব্য, ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিড। ফেরাস সালফাইড এখানে রাখা আছে, এই পাত্রে আছে লঘু H2SO4, H2SO4, এখানে লঘু H2SO4। কি ঘটে না, কিছুটা H2SO4 এর সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়া করে এখানে H2S থাকে, H2S গ্যাস এখানে পূর্ণ থাকায় এর চাপে কি হয় না, এর চাপে কি হয়, H2S উঠতে পারে না। যখনই আমরা H2S এই এখানে যে একটা পথ আছে, কল আছে, সেই কল ঘুরিয়ে আমরা H2S নিয়ে নিলাম, চাপ কমে গেল, সালফিউরিক অ্যাসিড এখান থেকে উঠে কি করলো, এর সংস্পর্শে এলো, আবার গ্যাস তৈরি হয়ে গেল। গ্যাস যতক্ষণ চাপে থাকবে সালফিউরিক নিচে থাকবে, চাপ মুক্ত হয়ে গেলে বায়ুর চাপকে একটু কাজে লাগানো হয়েছে, এখানে বায়ু নয় H2S, এটা গ্যাস, গ্যাসের চাপকে কাজে লাগানো হয়েছে এখানে। অর্থাৎ যখনই এখানে গ্যাসের যখন মাত্রা কমে যাবে, সালফিউরিক অ্যাসিড অটোমেটিক এখানে উঠে গিয়ে কি করবে, সালফিউরিক অ্যাসিড এখানে নামবে, নেমে, অর্থাৎ চাপ কমে যাওয়া মানে কি, সালফিউরিক অ্যাসিড এখান থেকে নেমে এর পরিমাণ বাড়বে, বেড়ে এর সংস্পর্শে আসবে, সংস্পর্শে এলে গ্যাস ভর্তি হবে। ওই গ্যাসটা ব্যবহার করলাম, ব্যবহার করার সঙ্গে সঙ্গে চাপ মুক্ত হবে, আবার উঠে আসবে। আবার এখানে যদি H2S থাকে, চাপ বেশি থাকায় সালফিউরিক নিচে থাকবে। অর্থাৎ যখনই প্রয়োজন পড়বে সালফিউরিক অ্যাসিডের সঙ্গে Fe সংস্পর্শ ঘটবে এবং H2S গ্যাস তৈরি হবে, কাজে লাগানো হয়। এটাকে বলে কিট যন্ত্র। কিট যন্ত্রের সাহায্যে তাহলে আমরা প্রয়োজন মতো ল্যাবরেটরিতে এই যন্ত্রে আমরা H2S টা উৎপন্ন করে থাকি। এইবার একটা প্রশ্ন আসে, H2S গ্যাস প্রস্তুতে লঘু সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়েছে, গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হলো না, বা গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা এখানে ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে শোষণ করেছি, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড শোষণ করা হলো না কেন? কেন গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা, গাঢ় H2S দ্বারা, H2SO4 দ্বারা H2S কে প্রস্তুত করা যায় না, আবার কি করা যায় না, না শুষ্ক করা যায় না? কারণ কি না, গাঢ় H2S দ্বারা H2S কে কেন শুষ্ক করা যায় না, না গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জারক অ্যাসিড, লঘু নয়, কিন্তু লঘুর আম্লিক ধর্ম থাকলেও জারক অ্যাসিড নয়, কিন্তু গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি তীব্র জারক অ্যাসিড। অবশ্যই এটাকে মনে রাখবে, তীব্র জারক অ্যাসিড। তীব্র জারক অ্যাসিড হয় ও প্রথমে কিন্তু H2S তৈরি করে, সালফিউরিক অ্যাসিড ফেরাস সালফাইডের সঙ্গে বিক্রিয়া করে H2S উৎপন্ন করে, উৎপন্ন H2S এর সঙ্গে এই জারণ ধর্মের জন্য বিক্রিয়া করে সালফারে পরিণত করে দেয়, আর নিজে সালফার ডাইঅক্সাইডে রূপান্তরিত হয়। কি বিক্রিয়া ঘটে, এই বিক্রিয়াটা অবশ্যই মনে রাখবে, H2S গ্যাস, তাতে H2SO4, এটা কিন্তু গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া করে সালফার, হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত হবে, সালফার ডাইঅক্সাইড গ্যাস রূপে মুক্ত হবে, আর দুনো জল নির্গত হবে, জল পাবো, নির্গত হবে না, সালফার ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, সালফার অধক্ষিপ্ত হচ্ছে, পাত্রে জল থাকবে। তাই আমরা H2S কে শুষ্ক করতে অথবা H2S প্রস্তুতিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি না, বিক্রিয়া করে ফেলে বলে। ওকে, এবার আমরা এগোই। প্রস্তুতি হলো, তার কিছু বিশেষ ধরনের ক্ষেত্র আমি বললাম। এবার আমরা H2S এর ধর্ম নিয়ে এগোবো। আমি এর ধর্ম কি সম্পর্কে বলতে গিয়ে প্রথমে ভৌত ধর্ম। প্রথম পয়েন্ট কি, প্রথমেই বলে দিয়েছিলাম H2S এর ভৌত, H2S একটি পচা ডিমের গন্ধযুক্ত, ডিম পচে গেলে এখন পচা ডিমের গন্ধ কেন, ডিমে সালফার থাকে কুসুমে, সেই সালফার গঠিত যৌগ যেখানেই পাবো তার যদি পচন ঘটে সেখানে কিন্তু H2S উৎপন্ন হয়, রূপান্তরিত হয়ে যায়। তো পচা ডিমের গন্ধযুক্ত বর্ণহীন একটি বিষাক্ত গ্যাস, বর্ণ নেই কিন্তু গন্ধ আছে, পচা ডিমের বিষাক্ত গ্যাস,
এটা যদি আমাদের চোখে মুখে নাকে দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, মাথা ঘোরাবে, গা বমি বমি ভাব করবে, চোখ জ্বালা করবে এবং শেষে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে H2S এর দীর্ঘক্ষণ যদি সংস্পর্শে থাকে। প্রথম ভৌত ধর্ম জানলাম। দ্বিতীয় ভৌত ধর্ম কি না, এটি বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী। বায়ুর চেয়ে 1.2 গুণ ভারী কে না H2S গ্যাস। আপাতত এই দুটো ভৌত ধর্ম মনে রাখলেই হবে। এবার চলে আসি রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম, রাসায়নিক ধর্মের মধ্যে H2S এর গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়াগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম রাসায়নিক ধর্ম হচ্ছে আম্লিক ধর্ম। H2S একটি মৃদু আম্লিক যৌগ, গ্যাস হলেও মৃদু আম্লিক যৌগ। কি করে না, H2S এর যদি জলীয় দ্রবণ করা যায়, অর্থাৎ H2S যদি জল দেওয়া হয়, ও কিসে রূপান্তরিত হয় না 2H+, প্রথমে এক সিঙ্গেল H, দুরকম হয়তো দু ধরনের অ্যানায়ন তৈরি করে, একটা বাইসালফাইড, আবার আরো একটা যদি বিজারিত হয় দুটো H+ হয়ে S2-, অর্থাৎ দুটো হাইড্রোজেন থাকায় এটি দুভাবে আয়নিত হয়। একটা H+ দিয়ে বাইসালফাইড আয়ন হতে পারে, অথবা দুটো H+ দিয়ে সালফাইড আয়নে সালফাইড আয়নে রূপান্তরিত হতে পারে। প্রথম এটা আম্লিকতা বেশি থাকে, তাই H2S কে বলা হয় দ্বিক্ষারীয় অ্যাসিড। এটা একটি দ্বিক্ষারীয় অ্যাসিড বলে, কেননা দুটো হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য। তাহলে সপক্ষে প্রমাণ কি আম্লিক ধর্মের সপক্ষে প্রমাণ কি? আম্লিক ধর্ম সপক্ষে প্রমাণ কি করে না, সোডিয়াম তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে H2S বিক্রিয়া করে সোডিয়াম বাইসালফাইড লবণ এবং জল, সোডিয়াম বাইসালফাইড লবণ এবং জল উৎপন্ন করতে পারে। আবার যদি আরো একটি হাইড্রোজেন রিপ্লেস হয়, সোডিয়াম সালফাইড ও জল উৎপন্ন হয়। এখানে একটি হাইড্রোজেন H2S এর রিপ্লেসড হয়েছে বা প্রতিস্থাপিত হয়েছে। দুটো হাইড্রোজেন যদি হয় Na2S আর জল উৎপন্ন হবে। কি প্রমাণ করছে? ক্ষারের সঙ্গে যেহেতু H2S বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করেছে, লবণ আর জল, তাই এটি কি, এটি H2S একটি অম্ল প্রকৃতির বা অ্যাসিড ধর্ম এর মধ্যে বিদ্যমান। তাহলে আম্লিক ধর্ম হলো, অবশ্যই বিক্রিয়াগুলো মনে রাখার চেষ্টা করবে ভালো করে। দ্বিতীয় ধর্ম বিজারণ ধর্ম। রাসায়নিক ধর্মের দ্বিতীয় ধর্ম কি না বিজারণ ধর্ম। কার? H2S এর। অপরকে বিজারিত করতে পারে না নিজে জারিত হয়। তার সপক্ষে প্রমাণ কি না, আমরা যদি আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের কমলা বর্ণের দ্রবণ, আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট, নিজের বর্ণ কিন্তু কমলা বর্ণের, রসায়নাগারে প্রচুর ব্যবহার হয়। পটাশিয়াম ডাইক্রোমেটের আম্লিক দ্রবণ কি অম্ল দেওয়া হয়, লঘু সালফিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো, তাতে কি চালনা করা হলো H2S গ্যাস। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে H2S গ্যাস চালনা করলে পটাশিয়াম ডাইক্রোমেট নিজে বিজারিত হবে, H2S বিজারিত করবে, করে কোথায় যাবে ক্রোমিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস H2S কোথায় রূপান্তরিত হবে, H2S চলে যাবে সালফারে, নিজে জারিত হলো, অপরকে বিজারিত করলো, এর বর্ণ হচ্ছে কমলা। এটা হচ্ছে সবুজ বর্ণের ক্রোমিয়াম সালফেটে রূপান্তরিত করলো ডাইক্রোমেটকে, আর নিজে সালফার হলুদ বর্ণের সালফারে অধক্ষিপ্ত হলো আর জল তৈরি করলো। ব্যালেন্স করে চারটে সালফিক অ্যাসিড লাগে আর 7টা জল উৎপন্ন হয়। দেখবে ব্যালেন্স হয়ে আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, সালফিক অ্যাসিড, H2S,
বিক্রিয়া করে ক্রোমিয়াম সালফেট, পটাশিয়াম লবণ, পটাশিয়াম লবণটা সালফেটে রূপান্তরিত হয়ে যাবে, আর সালফার H2S সালফারে যাবে, আর সাতটা জল পাবো। পরিবর্তন কি ঘটলো না, কমলা বর্ণের দ্রবণ সবুজ বর্ণে পরিণত হয়ে গেল, আর নিচে সালফারের হলুদ বর্ণের অধক্ষেপ আসে। কি ধর্ম প্রমাণিত হলো? H2S এর বিজারণ ধর্ম, ডাইক্রোমেটকে নিজে বিজারিত করেছে আর নিজে জারিত হয়ে সালফারে পরিণত হয়েছে। এই বিক্রিয়াটা অবশ্যই মনে রাখার চেষ্টা করো। বিজারণ ধর্ম হলো H2S এর। নেক্সট, এরপরে যাচ্ছি ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া। ধাতব লবণের সঙ্গে অধক্ষেপণ, অধক্ষেপণ বিক্রিয়া অ্যামোনিয়ারও ছিল, ঠিক এরূপ আছে। ফলে H2S ও অ্যামোনিয়া রসায়নে প্রচুর ব্যবহার হয়, কেননা অন্যান্য যৌগকে শনাক্তকরণের ক্ষেত্রে ভীষণ রকম ব্যবহৃত হয়। H2S ও অ্যামোনিয়াও লাগে। কার সঙ্গে ধাতব লবণ? প্রথম দিচ্ছে তুতের দ্রবণ, গাঢ় নীল বর্ণের তুতে মানে কপার সালফেট। এই তুতের জলীয় দ্রবণে যদি H2S গ্যাস চালনা করা হয় কি ঘটে দেখে নাও। তুতের কিন্তু বর্ণ হচ্ছে নীল বর্ণে, কপার সালফেট, তার জলীয় দ্রবণ কি চালনা করা হচ্ছে? H2S, এটা ধাতব লবণ। কপার সালফেট একটি ধাতব লবণ। H2S গ্যাস চালনা করলে কপার সালফাইড কালো বর্ণের অধক্ষেপ আর লঘু H2SO4 হবে। এটা কিন্তু কালো বর্ণের, কালো অধক্ষেপ। কপার সালফেট ছিল কি? এটা নীল বর্ণের দ্রবণ ছিল, নীল দ্রবণ। বর্ণের কি পরিবর্তন ঘটলো না, কালো বর্ণের অধক্ষেপ হয়ে গেল, নীল আর থাকছে না, কালো বর্ণের অধক্ষেপ। তুতের দ্রবণে H2S চালনা করলে কপার সালফাইডের কালো বর্ণের অধক্ষেপ আর লঘু সালফিউরিক অ্যাসিড পাওয়া যায়। এবার আরেকটি লবণ, তুতের 2 নম্বরে তুতের দ্রবণ হলো। এবার আরো একটি যৌগ আইডেন্টিফিকেশনে খুব ব্যবহৃত হয়। 2 নম্বর না সিলভার নাইট্রেট, AgNO3 দ্রবণ। সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে, সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে যদি H2S গ্যাস ওই কিপ যন্ত্র থেকে আমরা সবসময় গ্যাস থেকে পাবো না, ওই কিপ যন্ত্রে যে পাইপটা বেরিয়েছিল সেটাই চালনা করা হবে। একটা টেস্ট টিউবে সিলভার নাইট্রেট দ্রবণ নেওয়া হলো, কিপ যন্ত্র থেকে আমাদের কল আছে, কলটা ঘুরিয়ে দিলে গ্যাস আছে, গ্যাসটা এর ভিতরে চালনা করা হচ্ছে। এই গ্যাসগুলো চালনা করা হচ্ছে কিপ যন্ত্র থেকে প্রাপ্ত গ্যাস। H2S চালনা করা হলো, কি হবে? ঠিক এগুলো সব বিনিময় বিক্রিয়া, খুব সহজ বিক্রিয়া। কি করলো না, সিলভার এর অ্যানায়নকে নেবে, সিলভার সালফাইড আর HNO3, এটা কি তৈরি করবে? HNO3 নাইট্রিক অ্যাসিড তৈরি করবে। দুনো নাইট্রিক অ্যাসিড তৈরি হয়ে যাবে। সিলভার নাইট্রেট, নাইট্রিক অ্যাসিড, দুটো সালফার, দেখ ব্যালেন্স হয়ে গেছে। তাহলে সিলভার নাইট্রেট H2S সিলভার সালফাইডের এটাও কালো বর্ণের। সালফাইডের সমস্ত লবণগুলো, সালফাইডগুলো তো ধাতব লবণগুলো সবই হয় কালো বর্ণের। কালো বর্ণের অধক্ষেপ তৈরি করলো, যেটা নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয় না। 3 নম্বর আরেকটি লবণ, এটাও খুব গুরুত্বপূর্ণ, লেড নাইট্রেট, PbNO3 দ্রবণ। ভেতরে কি চালনা করা আছে? লেড নাইট্রেটের দ্রবণের ভেতর দিয়ে H2S চালনা করা হলো। একই রকমের বিনিময় বিক্রিয়া, লেড সালফাইডের লেড নাইট্রেট, তাই তো Hol2 হবে। সিলভার নাইট্রেট ছিল, লেডের যোজ্যতা 2, লেড নাইট্রেট কি তৈরি হবে? HNO3, দুনো HNO3 এবং লেড, এটাও কালো বর্ণের অধক্ষেপ। লেড সালফাইড এরও কালো বর্ণের অধক্ষেপ, বর্ণহীন, এটা ছিল বর্ণহীন, কি হলো? কালো বর্ণের অধক্ষেপ পাবো। কি ঘটে এই বিক্রিয়াগুলো দিয়ে থাকে তখন কিন্তু এইভাবে লিখতে হবে, প্রশ্নে কি বিক্রিয়া করছে, তাদের বর্ণের কি পরিবর্তন ঘটছে। ওকে, তাহলে ধাতব লবণের সঙ্গে H2S এর বিক্রিয়া জানলাম। তুতের সঙ্গে বিক্রিয়া কপার সালফেটের সঙ্গে কি করে? কপার সালফেটের অধক্ষেপ। সিলভার নাইট্রেটের সঙ্গে সিলভার সালফেটের কালো অধক্ষেপ। লেড নাইট্রেটের সঙ্গে লেড সালফাইডের কালো অধক্ষেপ। রাসায়নিক ধর্মে এই 3 ধরনের বিক্রিয়া, আম্লিক ধর্ম, বিজারণ ধর্ম
আর ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া H2S এর অবশ্যই করে তোমরা ভালো করে তৈরি করবে। তার রাসায়নিক ধর্ম আমরা আপাতত শেষ করলাম, এইগুলো মনে রাখলেই হবে তোমাদের লেভেলে। এরপরে চলে আসি, একটি পাত্রে H2S গ্যাস আছে, তা তুমি রাসায়নিকভাবে কি করে শনাক্ত করবে? ভৌত ধর্মে তো আমরা সহজে শনাক্ত করতে পারি, কি না ওর ভেতরে ও তো বিশেষ পচা ডিমের মতো গন্ধ আছে, কিন্তু রাসায়নিকভাবে কি করে শনাক্ত করবে? H2S এর শনাক্তকরণ কি দেওয়া হয় না, H2S গ্যাস যদি আমরা ক্ষারীয় সোডিয়াম নাইট্রোপ্রুসাইড একটি জটিল যৌগ, সোডিয়াম নাইট্রোপ্রুসাইড একটি জটিল যৌগ, ক্ষারীয় মাধ্যমে ওর মধ্যে কি চালনা করা হলো? H2S। কি পাবো না বেগুনি বর্ণের দ্রবণ হবে, বেগুনি বর্ণের দ্রবণ তৈরি হলো। যখনই বেগুনি বর্ণের দ্রবণ পাবো, নিশ্চিতভাবে প্রমাণ করা যায় যে ওটা কি ছিল? H2S। H2S এর সঙ্গে নাইট্রোক্লোরাইড বিক্রিয়া করেই কিন্তু বেগুনি বর্ণের দ্রবণ উৎপন্ন করতে পারে। এবার আমরা H2S এর মুখ্যত ব্যবহার বলতে, রসায়নাগারে বিকারক হিসাবে ব্যবহার না, এর ব্যবহার হয় রসায়নাগারে বিকারক হিসাবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ধাতব লবণের আইডেন্টিফিকেশনে। চলে আসি সর্বশেষ, H2S এর বলেছিলাম বিষক্রিয়া আছে। H2S কি হিসাবে না বিষ হিসাবে আচরণ করতে পারে, চোখে মুখে নাক দিয়ে প্রবেশ করলে মাথা ধরে, গা বমি ভাব আসে, অজ্ঞান হয়ে যেতে পারে। তাহলে সেখান থেকে রক্ষা পাবো কি করে না এর বিষক্রিয়া, H2S এর বিষক্রিয়ার প্রতিষেধককে না লঘু ক্লোরিনের দ্রবণ অ্যান্টিটোড হিসাবে, অর্থাৎ প্রতিষেধক হিসেবে কাজ করে লঘু ক্লোরিনের দ্রবণ H2S গ্যাসের অ্যান্টিটোড বা প্রতিষেধক হিসাবে কাজ করে। H2S গ্যাসের প্রস্তুতি, তার ধর্ম, ভৌত রাসায়নিক শনাক্তকরণ, ব্যবহার এবং এই বিষাক্ত গ্যাস থেকে কি করে আমরা রক্ষা পেতে পারি তা নিয়ে বললাম। সবগুলো চেষ্টা করেছি তোমাদের মাধ্যমিক লেভেলের যা থাকে সবগুলো তুলে ধরেছি, আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই ভিডিওটা বারবার দেখলে আরো ভালো করে বুঝতে পারবে। আজকের মতো তাহলে H2S গ্যাস পাঠদান এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।